জুলাই অভ্যুত্থানে স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে ভারতে পাঠানোর পর সবাই ভেবেছিল বাংলাদেশ এখন নতুন বাংলাদেশ, সেখানে সবাই স্বাধীনভাবে চলতে পারবে। কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। বাংলাদেশ শুধুমাত্র স্বাধীন হয়েছে রাজনীতিবিদদের জন্য। তারা স্বাধীনভাবে সব কিছু বলতে পারবে, তারা স্বাধীনভাবে সব কিছু করতে পারবে, কিন্তু সাধারণ মানুষের জন্য না। এই তো কিছুদিন আগে চাঁদাবাজির কারণে সুহাগকে নির্মমভাবে পাথর দিয়ে থেতলিয়ে হত্যা করার পর আবার দেখেন এক সাংবাদিক শুধুমাত্র চাঁদাবাজি লাইভে প্রকাশ করার আশায় আর কি খুব প্রকাশ করবে, এই কারণে তাকে আবার চাকু দিয়ে গলা কেটে হত্যা করেছে এবং আরেক সাংবাদিককে পাথর দিয়ে থেতলিয়েছে। এখন অনেক জায়গায় মানুষ সত্য কথা বললে দেখা যায় তাকে ফেসবুকে হুমকি দিচ্ছে, কল দিয়ে হুমকি দিচ্ছে, আরও কত কিছু। আমরা যারা বাংলাদেশের সাধারণ নাগরিক আছি তাদের জন্য দেশটা এখন বর্তমানে আতঙ্ক। দেখেন, আজকে যদি আমাদের দেশের মধ্যে হত্যার পরিবর্তে হত্যা এই আইন প্রচলিত থাকতো, তাহলে হয়তো হত্যার সংখ্যাটা আরও কমে যেত। বাংলাদেশের রাজনীতিবিদেরা তারা নির্বাচনের আগে আইসা অনেক বড় বড় প্রতিশ্রুতি দেয়, দেশটাকে একদম সুন্দর করবে এবং দেশের মধ্যে কোনো অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, টেন্ডারবাজি থাকবে না। কিন্তু বাস্তবিকই যখন তারা নির্বাচনে পাশ করে তখন আর তাদের এই কথা থাকে না এবং তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশের জনগণ অনেক সহজ সরল এবং তাদেরকে যে কোনো কিছুতে বোকা বানানো যায়। আর বোকা বানানোর যায় বিদায় এই 54 বছর ধরে বাংলাদেশটাকে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যারা যারা ক্ষমতায় গেছে তারা দেশটাকে লুটে পুটে তাদের নিজের বাবার দেশ মনে করে তারা যা ইচ্ছা তাই করেছে। এবং যখনই বাংলাদেশের মধ্যে ইসলামিক কোনো দল ক্ষমতায় যাওয়া মতো অবস্থায় হয়, তখন বাংলাদেশের সব রাজনীতিবিদ, সব দল এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তো আছেই, তারা ওই দলটাকে টেনে হিচড়ে কীভাবে রাজনীতির পিচ থেকে নামানো যায় সেটা নিয়ে ব্যস্ত থাকে। দেখেন, এই জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামী যেসব সুন্দর সুন্দর কাজ করেছে আর কোনো দল মনে হয় না এরকম করছে। দেখেন, একটা সময় আওয়ামী লীগ যখন ছিল তখন এই জামাত শিবিরকে বিভিন্নভাবে ট্যাগ দিত, রক্কারা পার্টি, জঙ্গি, দেশের মধ্যে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করে, আরও কত কিছু। এইসব ট্যাগ দিয়ে জামাত শিবিরকে তারা দামিয়ে রাখার চেষ্টা করত। ৭১-এর বয়ান, ৭১-এ যুদ্ধাপরাধী, আরও কত কিছু। কিন্তু সবাই মনে করেছিল জুলাই অভ্যুত্থানের পর এই ট্যাগটা হয়তো থাকতো না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে জায়গায় জামাতে ইসলামী একটা ভালো কাজ করে সেই জায়গাতেই তারা একটা বয়ানই দেয়, সেটা হলো ৭১-এর যুদ্ধাপরাধী। আচ্ছা, ৭১-এর যুদ্ধাপরাধী মানলাম, এটা স্বীকারও করলাম, কিন্তু বর্তমান সময়ে যেসব কাজগুলো জামাতে ইসলামী করতেছে অন্যান্য দল কি সেই কাজগুলো কি করতে পারতেছে? আমার কাছে এটাই প্রশ্ন। হ্যাঁ, মানুষ ভুল করে, এটা স্বাভাবিক, কিন্তু তার মানে সবই যে ভুল হবে তা তো না। এখন অনেক মানুষই চিন্তা করতেছে যে জামাতে ইসলামী ক্ষমতায় আসুক, কিন্তু এই জায়গায় আবার সেই বাধা ৭১-এর বয়ান তারা আবার মাঠে নিয়ে আসছে এবং জামাতকে তারা এই রাজনীতির মাঠ থেকে সরানোর চেষ্টা করতেছে। জানি না এটা সম্ভব হবে কি না, বাকিটুকু আল্লাহ জানে। তবে আজকে আমাদের দেশের মধ্যে যদি ইসলামিক আইন থাকতো তাহলে হয়তো এত হত্যা, ধর্ষণ, দুর্নীতি, চাঁদাবাজি এইসব থাকতো না। আজকে বাংলাদেশের এই জনগণ যদি 1990 সালে যদি না পড়ে থাকে, 2025-এ যদি থাকে প্রকৃতপক্ষে, তাহলে আশা করি কেউ নির্বাচনের সময় টাকা খেয়ে যে অন্য দলকে ভোট দিবে আমার মনে হয় না। যদি সত্যিই বোকা থাকে তাহলে এই কাজটাই করবে। আবার সেই আওয়ামী লীগ, বিএনপি তারা ক্ষমতায় আনবে, তারপর বাংলাদেশকে লুটপাট করে খাবে। সালাম আলাইকুম।